নমস্কার, বিটিএন নিউজে আপনাদের স্বাগত জানাই। রয়েছে আমি শ্যামলী। প্রথমে দেখে নিচ্ছি আজকের সংবাদ শিরোনাম। বন্যা প্রতিরোধ ও এর প্রভাব প্রশমিত করতে রাজ্য মন্ত্রিসভার উদ্যোগ। প্রতি 10 থেকে 12 কিলোমিটার নদীবাঁধ রক্ষণাবেক্ষণের জন্য 15 জনের যুব বাহিনী গঠনের সিদ্ধান্ত মন্ত্রিসভার। অ্যাম্বুলেন্সের অভাবে প্রসূতির মৃত্যুর ঘটনায় সোনাবাড়ি ঘাটে উত্তেজনা, ভাঙচুর। সাড়ম্বরে শিলচর সহ বরাক উপত্যকায় বাসন্তী পূজার আয়োজন, মহা ধুমধামে উদযাপিত মহাসপ্তমী পুজো। এবারে বিস্তারিত খবর। বন্যা প্রতিরোধ ও এর প্রভাব প্রশমিত করতে রাজ্য মন্ত্রিসভার উদ্যোগ। প্রতি 10 থেকে 12 কিলোমিটার নদীবাঁধ রক্ষণাবেক্ষণের জন্য 15 জনের যুব বাহিনী গঠনের সিদ্ধান্ত মন্ত্রিসভার। বন্যা প্রতিরোধ এবং এর প্রভাব প্রশমিত করার জন্য রাজ্য সরকার এক নতুন উদ্যোগ নিয়েছে। শুক্রবার রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর অনুষ্ঠিত সাংবাদিক বৈঠকে মন্ত্রিসভার গ্রহণ করার সিদ্ধান্তগুলো সাংবাদিকদের কাছে তুলে ধরেন এবং একথা জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, প্রতি 10 থেকে 12 কিলোমিটার নদীবাঁধ রক্ষণাবেক্ষণের জন্য 15 জনের যুববাহিনী গঠনের সিদ্ধান্ত নিয়েছে আসাম মন্ত্রিসভা। এই যুববাহিনীকে বাঁধ কমিটি হিসেবে গণ্য করা হবে বলে জানান মুখ্যমন্ত্রী। বলেন, নদী সংলগ্ন ও বাঁধের কাছের স্থানীয় যুবকদের একটি দল গঠন করা হবে। নদী বাঁধ কমিটি এপ্রিল মাসের শেষের দিক থেকে অক্টোবর পর্যন্ত নদী বাঁধের পরিদর্শনের দায়িত্ব দেওয়া হবে বলে জানান মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, যুববাহিনীর সদস্যদের প্রয়োজনীয় সরঞ্জাম দিয়ে বিশেষভাবে সহায়তা করা হবে। বলেন, বাঁধ কমিটিতে 10 থেকে 15 জন যুবকদের নিয়ে যুববাহিনী গঠন করা হবে। এছাড়াও রাজ্য ক্যাবিনেট বৈঠকে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, 1 বৈশাখ থেকে সকল সরকারি নোটিশ ইংরেজি তথা অসমীয়াতেও লেখা হবে। এছাড়াও রাজ্য সরকারের কর্মচারীদের জন্য সুখবর দিয়েছেন মুখ্যমন্ত্রী হিমন্ত বিশ্ব শর্মা। তিনি বলেন, রাজ্য সরকারের কর্মচারীদের 2% মহার্ঘ ভাতা বৃদ্ধি করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং পেনশনভোগীদেরও 2% বৃদ্ধি করা হয়েছে। 1 জানুয়ারি থেকে কার্যকর হবে এই নির্দেশিকা। 8 বা 12 কিলোমিটার মথাউৰি তেওঁলোকে পৰ্যবেক্ষণ কৰিব। স্থানীয় জলসম্পদ বিভাগৰ অভিযন্তাজনে নিৰীক্ষণ কৰিব আৰু এই ডেকা ল'ৰাখিনিক আমি গামবুটছ, টৰ্চ লাইট, ৰেইনকোট এইবিলাক সামগ্ৰী যোগান ধৰিম আৰু খৰতকীয়াকৈ কিবা এটা দেখিলে যাতে ফটক কৰি মেৰামতি কৰিব পাৰে তাৰ কাৰণে তেওঁলোকক আমি জিঅ' বেগ, কোৰ, বিভিন্ন যিবিলাক পৰ্কুপাইন, যিবিলাক এমুনেশ্যন, যিবিলাক ফ্লাড ফাইটিং মেটেৰিয়েলছ সেইবিলাক আমি দিম। আৰু এই গোটেই ব্যৱস্থাটো স্বেচ্ছাসেৱক হ'ব, স্বেচ্ছাসেৱী হ'ব। অসমৰ বান নিয়ন্ত্ৰণৰ ক্ষেত্ৰত অসমৰ যুৱ শক্তিৰ আমি যাতে সহায় পাওঁ তাৰ কাৰণে এই বিশেষ আঁচনিটো লোৱা হৈছে। আৰু যিকেইজন যুৱ বন্ধুৱে এই কামত আমাক সহযোগিতা কৰিব, অক্টোবৰ মাহত মুখ্যমন্ত্ৰীৰ স্বাক্ষৰযুক্ত তেওঁলোকক একোখন কৃতজ্ঞতাৰ পত্ৰ বিতৰণ কৰা হ'ব। চ' আকৌ এবাৰ কৈ দিছোঁ যে 8 পৰা 12 কিলোমিটাৰ মথাউৰি চাবৰ কাৰণে 10 পৰা 15 জন যুৱকক লৈ এটা মথাউৰি কমিটি নিৰ্মাণ কৰা হ'ব। এই মথাউৰি কমিটিটোৱে এপ্ৰিল মাহৰ পৰা অক্টোবৰ মাহলৈকে কাম কৰিব। মথাউৰি কমিটিৰ সদস্যসকলক আমি গামবুটছ, টৰ্চ লাইট, ৰেইনকোটছ এই ধৰণৰ সামগ্ৰীসমূহ যোগান ধৰিম আৰু ফ্লাড ফাইটিং কিছু জিঅ' বেগছ, কোৰ, পাৰ্কুপাইন এই ধৰণৰ যিবিলাক আমাৰ আমি তৎকালে মথাউৰিটো বচাব পাৰোঁ যেতিয়ালৈকে ডিপাৰ্টমেণ্টৰ সুবিধা আহি নপৰে, এই সামগ্ৰীবিলাকো আমি তেখেতসকলক দিম। আৰু শেষত আমি গৈ অক্টোবৰ মাহত যেতিয়া আমি বানপানীৰ ছেশ্যন কমপ্লিট হৈ যাব, তেওঁলোকক আমি একোখন কৃতজ্ঞতা পত্ৰ দিম আৰু প্ৰয়োজন অনুসৰি স্থানীয় বিধায়কসকলে তেওঁলোকক ৰাজহুৱাভাৱে সম্বৰ্ধনাও জনাব পাৰিব। অসমৰ বান নিয়ন্ত্ৰণ বিভাগত মই ভাবোঁ যে ই আমাক বহুত সহায় কৰিব। অ্যাম্বুলেন্সের অভাবে প্রসূতির মৃত্যু, সোনাবাড়ি ঘাটে উত্তেজনা, ভাঙচুর। শুক্রবার সকাল 6টা নাগাদ
সোনাবাড়ীঘাট দ্বিতীয় খণ্ডের বাসিন্দা গর্ভবতী মহিলা জরিনা বেগম লস্করকে স্থানীয় প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে আসেন। ঘণ্টাখানিক পর জরিনা এক কন্যা সন্তানের জন্ম দেন। এরপর মা ও শিশু মোটামুটি সুস্থ থাকলেও জরিনা বেগমের অতিরিক্ত রক্তক্ষরণে অবস্থা সঙ্গীন হলে সকাল 11টা নাগাদ জিএনএম ও চিকিৎসক তাকে শিলচর মেডিকেল কলেজ ও হাসপাতালে স্থানান্তর করেন। এরপর জরিনার আত্মীয়রা অ্যাম্বুলেন্স চাইলে পাননি। হাসপাতালে দাঁড়িয়ে থাকা 108 মৃত্যুঞ্জয়ের কথা বললে কর্তৃপক্ষ খারাপ জানায়। এরপর মৃত্যুঞ্জয় কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগ করলে 2.5 ঘন্টা লাগবে বলে জানানো হয়। এতে ক্ষেপে যান তারা। অবশেষে বাধ্য হয়ে জরিনার এক আত্মীয়ের মারুতি কার নিয়ে মেডিকেলের উদ্দেশ্যে রওনা দেন। জরিনার ভাই রায়েল জানান, মেডিকেলে পৌঁছার পর প্রায় 2.5 ঘন্টা তাদের বিভিন্নভাবে হেনস্থা করে দাঁড় করিয়ে রাখেন। পরবর্তীতে ঘুঙ্গুর পুলিশে গিয়ে বিষয়টি জানালে পুলিশ সোনাই এসডিএমওর সঙ্গে যোগাযোগ করলে জরিনাকে মেডিকেলে ভর্তি করা হয়। ভর্তি প্রায় 8 ঘন্টার পর তিনি মৃত্যুর কোলে ঢলে পড়েন। এরপর বিকেল 4টে নাগাদ মৃতদেহ নিয়ে বাড়ি পৌঁছানোর সময় হাসপাতালের সামনে পৌঁছলে ক্ষেপে যান জরিনার আত্মীয়রা। এরপর হাসপাতালে প্রবেশ করে অ্যাম্বুলেন্সের ওপর হামলা চালান। এর মধ্যে স্থানীয় ও পরিজন পৌঁছলে অন্য মাত্রায় পৌঁছে যায়। উত্তেজিত হয়ে পড়েন তারা। পাশাপাশি সোনাই সড়কের উপর মৃতদেহ রেখে অবরোধ শুরু করেন। খবর পেয়ে 2জন পুলিশ কর্মী পৌঁছে অবরোধ মুক্ত করতে ব্যর্থ হন। প্রতিবেদন লেখা পর্যন্ত অবরোধ চলছে। এই ডাক্তারগুলোর গাফিলতির কারণে মারা গেছে এই মেয়েটারে, যাতে একটা আর্থিক সাহায্য দেওয়া হোক, এই দাবিটা আমরা রাখলাম। স্যারে এইটা মানিয়া নিছই, এর লাগিন আমরা আজকে এই বন্ধটারে তুলতে পারছি। আমরা আজকে ডিস্ট্রিক্ট অ্যাডমিনিস্ট্রেশনে আমরা ধন্যবাদ জানাই। জেলা প্রশাসনের পক্ষ থেকে সবাই এখানে উপস্থিত হয়েছেন। ডিএসপি হেডকোয়ার্টার স্যার আইসেন এবং আমার সার্কেল অফিসার স্যার এডিসি স্যার আইসেন এবং আমার সদর পুলিশ কাছাড়ের বিভিন্ন থানা থেকে আমার পুলিশ আইসেন। সবাইকে আমি ধন্যবাদ জানাই। আমার সোনাবাড়ীঘাট জিপির আমি এই প্রাক্তন প্রতিনিধি এবং আমি এই হসপিটালের একজন গভর্নিং কমিটির মেম্বার হিসাবে আমিও এইখানে প্রশাসনের লগে একমত। যদি এখানে কেউ দোষী হয় স্যারে কইছেন উপযুক্ত ব্যবস্থা নেওয়া হইব। আর আমিও এখানে মানে দাবি রাখি, আর যে দাবি রাখা হয়েছে এখান তো আমরা জেলা প্রশাসনে মানিয়ে নিছেন। এককালীন টাকা ক্ষতিপূরণ দেওয়া হবো এবং এখানে স্টাফ যদি বদলি করা হয় বদলি করা হইতো এবং আইনি বিভাগে আরো উন্নতমান করা হইতো, যাতে ভবিষ্যতে আর কোনোদিন এরকম না হয়। এটা দাবি মানিয়া আপাতত এটা রোড অবরোধ করা হয়েছে। বিকালে একটা এফআইআর দায়ের করা হবো যে আর একটা দাবি আমরা রাখি, আর গাইনি বিভাগের একজন ডাক্তার এখানে বন্ধ করি আর বিকালে একটা এফআইআর দেওয়া হইব, পুলিশে তদন্ত আরম্ভ করবো। এরপরে যেটা বিহিত ব্যবস্থা নেওয়া হবে। শিলচর মেহেরপুর শিব মন্দির সংলগ্ন লালমাটি লেনে বাসন্তী পূজার আয়োজন। শিলচর মেহেরপুর শিব মন্দির সংলগ্ন লালমাটি লেনে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। শুক্রবার মহাসপ্তমীর পুজো আয়োজন করা হয়। সকাল থেকে শাস্ত্রমতে চলে পুজো। দুপুরে ভক্তবৃন্দদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। প্রচুর ভক্তবৃন্দ মহাপ্রসাদ গ্রহণ করেছেন। এ নিয়ে সংবাদ মাধ্যমের সঙ্গে কথা বলতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, এবার দ্বিতীয়বারের মতো বাসন্তী পুজোর আয়োজন করেছেন তারা। বৃহস্পতিবার ষষ্ঠীতে পুজোর সূচনা হয়। পুজোয় সবার উপস্থিতি কামনা করেন তারা। স্থাপিত হয়েছে এখানে। এরপরে আমাদের এই লোকালিটির সবের সাহায্যে মন্দিরটা তৈরি হয়েছে এবং এটা অ্যাকচুয়ালি লালমাটি শিব মন্দির হিসাবে পরিচিত এবং আমরা এবার 2 বছর থেকে বাসন্তী পূজা শুরু করছি এবং আপনাদের সবের সহযোগিতা। এখানে আর কি পূজা হয়? শিব মন্দিরে পূজা হয়, কালী পূজা হয়, সব পূজা হয় এখানে, সরস্বতী পূজা হয়। বাসন্তী পূজাটা আপনার মানে প্রতিমা রূপে এবারে প্রথম শুরু করছি। দুর্গা পূজা করেন কি? দুর্গা পূজা হয় না।
বটের তো লালমাটি ডেনের পক্ষে বা মন্দিরের পক্ষ থেকে আপামর গোড়াবাসীকে জানাই আমরা বাসন্তী পূজার অভিনন্দন আর শুভেচ্ছা। আমাদের মন্দিরের প্রতিষ্ঠা হয়েছিল আজকে 24 বছর এবং বাসন্তী পূজা আমরা 2 বছর থেকে করে আসছি। প্রথম নবমীর ঘর ছিল প্রথম বছর, এবার আমরা মূর্তি দিয়ে 4 দিনের বিসর্জন নিয়ে 5 দিনের পুজো আমরা শুরু করলাম। আপনাদের আশীর্বাদ সহযোগিতা আমাদের কাম্য, আর বিশেষ করে আমাদের এই অঞ্চলের প্রতিটা লোকের সাহায্য সহযোগিতা আমাদের আজকের এই পূজা চলছে এবং আগামীতেও চলবে এই আশা রাখি। ধলাইয়ের ক্লেভার হাউস জিপিতে অবৈধ মদ ব্যবসা বন্ধের দাবি জানালেন এলাকাবাসী। ধলাইয়ের ক্লেভার হাউস জিপিতে অবৈধ মদ ব্যবসায়ী স্বামী স্ত্রীর কার্যকলাপে অতিষ্ঠ এলাকাবাসী। মিথ্যে মামলা জড়িয়ে এক পরিবারকে হেনস্থার অভিযোগ ক্লেভার হাউসে। এলাকাবাসীর তরফে বেশ কিছুদিন ধরে অবৈধ মদ ব্যবসায়ী পরিবারের বিরুদ্ধে সোচ্চার হন এলাকাবাসী। এ নিয়ে পুলিশ প্রশাসনের কাছে বিভিন্ন অভিযোগ দায়ের করলেও মূলত কোনো বিহিত ব্যবস্থা গ্রহণ করা হয়নি বলে অভিযোগ। শুক্রবার দুপুরে ক্লেভার হাউস জিপির অন্তর্গত নতুন বাজার নন্দপাড়ার স্থানীয়রা সাংবাদিক সম্মেলন ডেকে তাদের সমস্যার কথা তুলে ধরেন। তারা বলেন, স্থানীয় শঙ্কু রবিদাসের বাড়িতে দিনরাত চলে মদের আড্ডা ও অসামাজিক কার্যকলাপ। বিগত 2024 সালের জুলাই মাসে এলাকাবাসীরা স্থানীয় চোলাই মদ ব্যবসায়ী শঙ্কু রবিদাস ও তার স্ত্রী লক্ষ্মীমণি রবিদাসের বিরুদ্ধে ধলাই থানায় অভিযোগ দায়ের করেন। তার পরবর্তী সময় পুলিশ তার বিরুদ্ধে কোনো শাস্তিমূলক পদক্ষেপ নেয়নি। এর রেশ মেটাতে গত শুক্রবার মিথ্যে মামলা করেন বলে জানান দীপক রবিদাস, দেবাশিস রবিদাস, দীনেশ রবিদাস। এদিন স্থানীয় দুধনাথ প্রসাদ, মঞ্জু রবিদাস, উপেন্দ্র রবিদাস সহ আরও স্থানীয়রা নন্দপাড়া থেকে মদ ব্যবসায়ী শঙ্কু রবিদাস ও তার স্ত্রী লক্ষ্মীমণি রবিদাসের বিরুদ্ধে কঠোর শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণের জন্য প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেন। बहुत साल से है, बहुत घटना हो गया, मारपीट बहुत हुआ, आदमी मरा भी है यहाँ पर दारू पी के। कहाँ पे? इसके बदमी घर में। हाँ हाँ, शंकु घर में। आइए, दारू के लिए बहुत आदमी कोशिश किया दारू बंद हो जाए, दारू बंद हो जाए कि सबका जीवन ठीक से चले। ये दारू के बारे में बहुत हल्ला गुल्ला बात विचार बहुत ज्यादा हो गया। ये तो मैं दारू के बारे में बोल रहा हूँ। एप्लीकेशन में दिया है साइन करके, लेकिन पुलिस को थोड़ा दिन बंद करता है और पैसा दे करके फिर वो लोग फिर शुरू कर देता है। এটা যেটা আছে আমরা চাই যে আমরা এই পাড়া যেটা আছে তোমার দারু বেচা হয়, এই দারু বেচা টোটালি বন্ধ হয়ে যেত। আমরা এটা চাই, পাবলিক আমরা যতজন আছে, আমরা গাঁয়ে পাবলিক আমরা এটা চাই যে আমরা এই জিনিসটা বন্ধ হয়ে যেত। মদ বেচা এখানে বেজান ক্ষতিপূরণ হয়, মানুষও মরছে এখানে। এটা মদ খাইয়া চুলাই মাল খাইয়া মরছে এখানে আছে বেজান মানুষ। 1.5 মাসর মিঠু পাল ওই এটা মদ খাইয়া ভিতরে মরে গেছে। এরপরে 8 মাস আগে তার বাড়ির সামনে আছে, আর হের পুরো পয়সা জমতো, ফটকে যেত গিয়া ফটকে খাইয়া তার বাড়িতে ঘুমাই যেত। আর কি শঙ্কু রবিদাসের বউ আমরা দোকানের এখানে ইয়া আমার ছোট ভাইরা মারে গাল্লাগাল্লি কররা, আমি দেখলাম কিতা লাগি গাল্লাগাল্লি কররা। আমি জিগাইলাম কাকি কিতা হয়েছে, কেন গাল্লাগাল্লি কররা? কয় না, তোমার ছোট ভাই আমার ছাগল আটকাইয়া রাখি দিছে, টাইম দিয়ে কোনবাই আছে তারা বার করো, আমি তারা কাটি লইতাম, মারি লইতাম। তোমার লগে মাও আছে, তোমার মারেও বার করো। আমি কইলাম কি ধরনের মাত কইরা কাকি আপনি? দারো যে সময় গেছি দেখলাম মধুর গন্ধ করার মুখ থেকে। আমি কইলাম যেটা কিছু হয়েছে কাকি বাধ্য হইতা মাত, আপনি বাড়ির যাইন, সকালে আমরা মাত মনে। সিইউইটি ইউজি পরীক্ষা বাতিলের দাবিতে এআইডিএসওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিল। সিইউইটি ইউজি পরীক্ষা বাতিল করে ছাত্রছাত্রীদের কলেজে ভর্তির সুযোগ প্রদানের দাবিতে শুক্রবার এআইডিএসওর কাছাড় জেলা কমিটির পক্ষ থেকে বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। বেলা 2টায় উকিলপট্টি স্থিত জেলা কার্যালয় থেকে মিছিল বের হয়। মিছিল শিলচরের বিভিন্ন সড়ক পরিক্রমা করে জেলা শাসকের কার্যালয়ে গিয়ে বিক্ষোভ প্রদর্শন করে একটি স্মারকপত্র প্রেরণ করা হয় জেলা শাসকের মারফত আসাম বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের কাছে। বিক্ষোভ চলাকালীন সেখানে বক্তব্য রাখেন সংগঠনের জেলা সভাপতি
স্বাগতা ভট্টাচার্য এবং জেলা সম্পাদক স্বপন চৌধুরী। তারা বলেন, বহু দরিদ্র পরিবারের ছাত্রছাত্রীরা এই পরীক্ষায় বসার আবেদন পর্যন্ত টাকার অভাবে করতে পারেনি। তারা বলেন, বরাক উপত্যকার 3 জেলায় অসংখ্য উচ্চ মাধ্যমিক বিদ্যালয়ে বাংলা মাধ্যমে ছাত্রছাত্রীরা পড়াশোনা করেছে, অথচ সিইউটি ইউজি পরীক্ষার প্রশ্নের উত্তর তাদের ইংরেজি, অসমীয়া বা বড় ভাষায় দিতে হবে। ফলে এসব শিক্ষা প্রতিষ্ঠান থেকে যারা উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হবে তাদের পক্ষে সিইউটি পরীক্ষায় উত্তীর্ণ হওয়া প্রায় অসম্ভব। আসাম বিশ্ববিদ্যালয়ের ভাইস চ্যান্সেলর মহোদয়ের কাছে আমরা একটি স্মারকপত্র প্রদান করব। বন্ধুগণ, আপনারা জানেন এনটিএ নামক একটি সংস্থা বর্তমানে সিইউটি ইউজি একটি টেস্ট যে স্টুডেন্টগুলো হায়ার সেকেন্ডারি পাস করেছে তাদেরকে দিতে হবে। আমরা মনে করি এই যে পরীক্ষাটা সম্পূর্ণ অযৌক্তিক, কোনো যুক্তি নেই। আপনারা দেখুন, এই একটা ছেলে যখন পাস করলো হায়ার সেকেন্ডারি তখন তাকে এই পরীক্ষা দিতে হবে। এই পরীক্ষা দিতে হলে তাকে প্রথমেই প্রায় 2000 টাকার মতো ফিস জমা দিতে হবে। তারপরে তার সেন্টার কোন জায়গায় পড়বে সেটা জানা নেই। গতবার আমরা দেখেছি তার সেন্টার এক একজন এক এক জায়গায় পড়েছে, কারো গুয়াহাটি, কারো যোরহাট, কারো আসাম বিশ্ববিদ্যালয়, কারো অন্য জায়গায়। এবং একটা স্টুডেন্টকে 3টা সেন্টারে এক্সাম দিতে হয়। তাহলে বন্ধুগণ, যদি একটা সাধারণ নিম্নবিত্ত, মধ্যবিত্ত এবং গরিব মানুষের ছেলে বা মেয়ে, একটা স্টুডেন্ট যদি পরীক্ষা দিতে হয়, তাহলে তার পক্ষে কি সম্ভব সেই 3টে জায়গায় পরীক্ষা দেওয়া? তার চেয়ে বড় কথা হলো বন্ধুগণ, আপনারা দেখতে পারবেন বা জানেন, সেই যে সিইউটি পরীক্ষা, সেই পরীক্ষায় যখন ফর্ম ফিল আপ করতে হয় তখন ছাত্রছাত্রীরা তাদের ভাষা চুজ করার জন্য বা পছন্দ করার জন্য একটা অপশন থাকে। সেখানে ইংলিশ, অসমিয়া এবং বড়ো এই 3টা ভাষা আছে, কিন্তু বাংলা ভাষা নেই। আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো কলেজ আছে তার মধ্যে বেশিরভাগ বা মেজরিটি বাংলা ভাষাভাষী মানুষ। তাহলে বাংলা ভাষা নেই কেন? আমাদের দাবি, কারণ যারা হায়ার সেকেন্ডারি বাংলা মাধ্যমে পড়াশোনা করে তারা কিভাবে ইংলিশ বা অসমিয়া বা বড়ো ভাষায় দিতে পারে? এই যে অন্যায়, এর বিরুদ্ধে আমাদের আন্দোলন। এছাড়া আপনারা দেখতে পারবেন যে সিইউটি পরীক্ষা দিতে হলে গার্জেনদের হয়রানি। একটি গার্জেনের কতদিন সময় যায়, কারণ যাদের বাড়ি দূরে, যেমন ধরুন আমাদের আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে যতগুলো কলেজ আছে তার সেন্টার পড়েছে শুধু আমাদের শিলচর শহরে। আসাম বিশ্ববিদ্যালয়ে ডিমা হাসাও, হাইলাকান্দি, করিমগঞ্জ এবং কাছাড়ের বিস্তীর্ণ এরিয়া জুড়ে সব কলেজগুলোই আসাম বিশ্ববিদ্যালয়ের অধীনে আছে। তাহলে কেন বাকি জায়গায় সেন্টার দেওয়া হলো না? এই দাবি নিয়ে আমাদের সেই আন্দোলন আপনার আরও সর্বাত্মকভাবে আর সফল করুন, এই আবেদন জানিয়ে আমি আমার দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাবাড়িতে বাসন্তী পূজার আয়োজন। রামকৃষ্ণ মিশনের গুণাতীতানন্দজি মহারাজ পুজোর উদ্বোধন করেন। দক্ষিণ অম্বিকাপুর শ্মশান রোড দুর্গাবাড়িতে বাসন্তী পুজোর আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার শ্রী শ্রী বাসন্তী মায়ের পূজার্চনার সূচনা হয়। এর আগে বৃহস্পতিবার সন্ধ্যায় এক অনুষ্ঠানের মধ্য দিয়ে পুজোর সূচনা করা হয়। রামকৃষ্ণ মিশনের গুণাতীতানন্দজি মহারাজ পুজোর উদ্বোধন করেন। উপস্থিত ছিলেন অধ্যাপক বিশ্বজিৎ চৌধুরী সহ কমিটির কর্মকর্তারা। আজ মহাসপ্তমী পুজোর শেষে বেলা 11:30টায় অঞ্জলি প্রদান করা হয় এবং বেলা 12:30 থেকে ভোগ নিবেদন ও আরতি করা হয়। সন্ধ্যে 7টায় হয় সন্ধ্যারতি।
যে রাজা সুরট এবং বৈশ্য তার পূর্বপুরুষের মেরসমুনির আসনে গিয়ে তারা বলেছিলেন তাদের যে দুঃখ, তারা তাদের সংসার থেকে যে বিতাড়িত হয়েছিলেন, তা তাদের ইচ্ছা অভীষ্ট, তাদের যা মানে পূর্ণ, সে একমাত্র মায়ের উপাসনা করো, মায়ের উপাসনা করলে পরে তোমার অভীষ্ট ফল পাবে, লাভ করতে পারবে। তা আমরা এটা দেখি পুরাণের কাহিনীতে ইতিহাসে। তা এর মূল তাৎপর্য হচ্ছে যে আমরা যদি দেখি যে বর্তমানে আমাদের অবতার পুরুষ ভগবান রামকৃষ্ণদেব বিলাসনের রূপে মা শারদাদেবীকে এনেছিলেন জগতে। তার পূর্ব যুগে ভগবান শ্রীকৃষ্ণদেব ভগবান শ্রীরামচন্দ্রদেব এনেছিলেন লীলা সঙ্গিনী রূপে, যেমন মা সীতা দেবী মা রাধার এনেছিলেন। তা এখানে স্বামীজি বলছে যে জ্যান্ত দুর্গা হচ্ছে মা শারদা দেবী। আমরা বুঝি আর না বুঝি, তারা হচ্ছেন ভগবান শিব শক্তি, যেমন ব্রহ্ম শক্তি যেমন এসেছে, তা বলছেন মা শারদা দেবী হচ্ছেন জ্যান্ত দুর্গা। তা সেখানে একটা ঘটনাতে আমরা অনুভব করার চেষ্টা করব যে এটা অকাল বোধন, তার পেছনে একটা প্রেক্ষাপট আছে। এখানে আজকে অত কথা বলার অবকাশ নেই। ফলে অকালে মা দুর্গাকে দুর্গতি নাশ করার জন্য রামচন্দ্র তাকে আহ্বান করেছিলেন। কিন্তু বাসন্তী পূজাই হচ্ছে বাঙালির শ্রেষ্ঠ সাধনার অন্যতম একটি অধ্যায়। তো বাসন্তী দেবী দুর্গা রূপে পূজিতা, যে মহিষাসুরকে দেখছেন মূর্তিতে তা প্রতীক পাচ্ছে ঠিকই, কিন্তু আসলে সমগ্র দুর্গা মূর্তিকে বা বাসন্তী মূর্তিকে যদি গভীরভাবে দেখেন তাহলে লক্ষ্য করবেন এখানে সুর এবং অসুরের দ্বন্দ্ব, সুর এবং অসুরের লড়াই। মহিষাসুর পুরাণ কাহিনীতে তার বিশাল আখ্যান আছে, যেটা বর্ণনা করা হয় মোকালয়ায়, যেটা গান দিয়ে দেবীকে আহ্বান করা হয়। খুব গভীরে গিয়ে দেখা যায় গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াডের ফাইনালে ফের উজ্জ্বল ডক্টর কালাম ইনস্টিটিউট। গণিত ও বিজ্ঞান অলিম্পিয়াড পরীক্ষায় এবছর অতীতের সমস্ত রেকর্ড ভেঙে এক নতুন ইতিহাস তৈরি করল বরাক উপত্যকা। এবছর সায়েন্স অলিম্পিয়াড ফাউন্ডেশন এবং সিলভার জোন আয়োজিত ম্যাথমেটিক্স এবং সায়েন্স বিষয়ে ফাইনাল রাউন্ডে অলিম্পিয়াড পরীক্ষায় বরাক উপত্যকা থেকে 12 জন পড়ুয়া উত্তীর্ণ হয়েছে। এই 12 জন ছাত্রছাত্রী শিলচরের ডক্টর কালাম ইনস্টিটিউট অফ সায়েন্স অ্যান্ড এডুকেশনের নিয়মিত পড়ুয়া। উল্লেখ্য, এবার এই উপত্যকা থেকে প্রথমবার নবম শ্রেণীর ছাত্র সমীল শেঠ আন্তর্জাতিক স্তরে প্রথম স্থান দখল করে। ইনস্টিটিউটের পক্ষ থেকে বৃহস্পতিবার আনুষ্ঠানিকভাবে বিজয়ী প্রত্যেক ছাত্রছাত্রীদের সংবর্ধিত করা হয়। অনুষ্ঠানে কালাম ইনস্টিটিউটের কর্ণধার সব্যসাচী দাস, ইনস্টিটিউটের অন্যতম শিক্ষক সুপ্রতীক রায় সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন। उनका भी जोनल रैंक टॉप 25 में। टॉप 25 में मैं आपको अगर ब्रीफ करके बताऊं तो टॉप 25 में हमारे पास ओवरऑल 9 बच्चे रैंक सिक्योर किए। एनएसओ एंड आईएमओ एग्जाम लेवल 2 जो 2025 में कंडक्ट हुआ था 9 फरवरी। और ओवरऑल टोटल सिल्वर जोन की अगर बात करूं तो सिल्वर जोन का आईओएस एंड आईओएम में टोटल 5 बच्चा ऐसा है कि लेवल 2 एग्जाम है। आईएमओ इंटरनेशनल मैथमेटिक्स ओलंपियाड में 51 आउट ऑफ 60 स्कोर किए एंड जोनल सर्टिफिकेट अवॉर्डी है अलॉट विद मैं बताना चाहूँगा। फिर उन्होंने अगेन एसओएफ लेवल 2 एग्जाम जो है इंटरनेशनल मैथमेटिक्स ओलंपियाड आईएमओ में ओवरऑल 50 मार्क्स स्कोर किया आउट ऑफ 60। उनका भी जोनल एक्सीलेंस अवॉर्डी है। नेशनल साइंस ओलंपियाड लेवल 2 स्टेज पे जोनल रैंक 5th होल्डर है, 46 मार्क्स स्कोर किया आउट ऑफ 60। नेक्स्ट गोली का प्लीज आइए। इंटरनेशनल मैथमेटिक्स ओलंपियाड गोली जोनल रैंक 19 सिक्योर किया है। सिद्धार्थ का सिल्वर जोन इंटरनेशनल ओलंपियाड ऑफ साइंस में जोनल टॉप 3 रैंक सिक्योर किया। अगेन एसओएफ का प्रेस्टिजियस ओलंपियाड नेशनल साइंस ओलंपियाड में क्लास 7 से कलाम से एक ही बच्चा है जो लेवल 2 एग्जाम क्वालिफाई किया एंड जोनल एक्सीलेंस अवार्ड लेके आया।
बहुत अच्छी चाहिए क्लास 6 इलाम के रेगुलर स्टूडेंट्स ओलंपियाड में उन्होंने टॉप 10 जोनल रैंक सिक्योर सोमिल को जो इंटरनेशनल ओलंपियाड ऑफ साइंस में भी टॉप 3 रैंक, मैं उनके अचीवमेंट्स को एक बार दोबारा से हाईलाइट करके जरूर बताना चाहूँगा। प्रेडिक्शन का मेंशन करता हूँ। सोमिल इंटरनेशनल ओलंपियाड ऑफ साइंस जो सिल्वर जोन का साइंस ओलंपियाड है उसका लेवल 2 एग्जाम में स्टेट रैंक फर्स्ट आया है, उनका साइंस में ये अचीवमेंट है। इंटरनेशनल मैथ्स ओलंपियाड जो एसओएफ का आईएमओ है उसका लेवल 2 एग्जाम है, उनका ऑल इंडिया रैंक 1 आया है। ऑब्वियसली उस पर्टिकुलर एग्जाम में फुल ऑन फुल लाने वाले, परफेक्ट स्कोर लाने वाले काफी ज्यादा बच्चे थे, टोटल 85 to 90 स्टूडेंट्स थे, इसीलिए করিমগঞ্জ জেলার নাম পরিবর্তনের বিরুদ্ধে শিলচরে সিআরপিসির প্রতিবাদী সমাবেশ। জনগণ সহ বিভিন্ন রাজনৈতিক দলের মতামতকে তোয়াক্কা না করে শাসক দল বিজেপি করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করে শ্রীভূমি করেছে, যা সম্পূর্ণ সাম্প্রদায়িক অভিসন্ধি বলে মনে করছেন উপত্যকার প্রত্যেক জনগণ। শুক্রবার সিআরপিসি তরফেও বিষয়টি নিয়ে শিলচরে প্রতিবাদী নাগরিক সমাবেশের মাধ্যমে সরকারের তীব্র সমালোচনা করেছেন। সমাবেশে উপস্থিত বিভিন্ন বক্তারা জানান, নাম পরিবর্তনের সঙ্গে করিমগঞ্জ জেলার পরিকাঠামোগত উন্নয়ন ও জীবন জীবিকার কোনো সম্পর্ক নেই, ফলে নানা সমস্যার মুখে পড়তে হচ্ছে স্থানীয় জনগণকে। কাউকে তোয়াক্কা না করে শাসক দলের এই নাম পরিবর্তন কোনোভাবেই মেনে নিতে পারছেন না জনগণ সহ বিভিন্ন সংস্থা ও সংগঠন। আসাম সরকার কি সেই সদিচ্ছা নিয়ে এই বরাক উপত্যকা সহ এটাকে তারা দেখছেন এবং সেইভাবেই তাদের উদ্যোগ। এই কথা দৃষ্টিতে দেখা, রাস্তা বানানো, আপাত দৃষ্টিতে দেখা, এখানে বলছেন যে ফ্লাইওভারের একটা বিশেষ গুরুত্ব এখানে বরাদ্দ করা হয়েছে, কিন্তু এইটা করা বিশ্বাসযোগ্যতা গড়ে তোলা দরকার, সেই আস্থা হবে না। সেই দিক থেকে যদি দেখি এই 700 কোটি টাকা দিয়েছেন, আর বিশেষ কিছু আমরা লক্ষ্য করলাম না। তো সেই জায়গা থেকে আমাদের স্ট্যাটিস্টিক বলছে যে বরাক উপত্যকা থেকে যে রাজনতম দক্ষিণ অসমের একটা অঞ্চল, যে অঞ্চলে একসময় প্রাজগামের মতো একটা বৃহৎ শিল্প ছিল, তার পূর্বে বদরপুরে টেক্সটাইল ইন্ডাস্ট্রি ছিল, আমিপুরে ছিল এই করিমগঞ্জের শ্রীভূমি নাম, করিমগঞ্জ নামটাকে বদলানো হয়েছে শ্রীভূমি নাম বলে। সাম্প্রদায়িক দৃষ্টি থেকে এই যে কাজটা করা হলো, দীর্ঘদিনের ঐতিহ্যপূর্ণ যে করিমগঞ্জ শহরের নামটা ছিল, যার সাথে অনেক ঐতিহ্য, অনেক ইতিহাস জড়িত ছিল, সেটাকে হিন্দুত্বের একটা বাতাবরণ দিয়ে শ্রীভূমি নাম বলা হয়েছে। বলা হচ্ছে রবীন্দ্রনাথ এই কথাগুলা বলেছিলেন রবীন্দ্রনাথের নাম থেকে, কিন্তু সত্যটা কিন্তু এই জায়গাতে আমরা দেখছি যে এই যে সরকার পরিচালনা করছেন বর্তমান যে দল, তাদের নেতা মন্ত্রীরা যে দৃষ্টিভঙ্গি, তাদের নেতা মন্ত্রীরা যে ভাবনা চিন্তা, সেই ভাবনা চিন্তার ভিত্তিতে সমগ্র আমাদের বিশেষত এই উপত্যকার জনগণের মধ্যে বিভেদ সৃষ্টি, বৈষম্য সৃষ্টি এবং একটা নিরাপত্তাহীনতার পরিস্থিতি জাগিয়ে তোলা হচ্ছে। আপাতত দৃষ্টিতে অনেক বড় বড় কথা বলা হচ্ছে, মানে উন্নয়ন হচ্ছে, অমুক হচ্ছে, অমুক দেওয়া হচ্ছে, যেটা বিশ্লেষণ করে বললাম বন্ধুগণ, অত্যন্ত অন্যায়ভাবে এই নাম পরিবর্তন করে মানুষকে বিভ্রান্ত করা হচ্ছে। বিরুদ্ধে করিমগঞ্জ জেলায় যে আন্দোলন দীর্ঘস্থায়ী শুরু হয়েছে, সেই আন্দোলনের প্রতি সংহতি জ্ঞাপন করে শিলচরে সিআরপিসিসি কাছাড় জেলার উদ্যোগে আজকে এখানে যে নাগরিক সমাবেশ করা হয়েছে, এই নাগরিক সমাবেশের এটা রুটির কোনো আন্দোলন নয়, কোনো আন্দোলন নয় যে আন্দোলনে আমরা কিছু দাবি আদায় করব, এমন আন্দোলন যে করিমগঞ্জ জেলার নাম পরিবর্তন করা হয়েছে তার বিরুদ্ধে আন্দোলন। কেন পরিবর্তন করলে কি হয়? পূর্ণপাল রোডের বাসিন্দা রমাপদ গোস্বামী গত 5 দিন থেকে নিখোঁজ।
নেই সন্ধান। শিলচর শহরের পুণ্যপাল রোডের বাসিন্দা রমাপদ গোস্বামী গত 5 দিন থেকে নিখোঁজ, নেই সন্ধান। মামলা শিলচর সদর থানায়। শুক্রবার শিলচর পুণ্যপাল রোডের নিখোঁজ রমাপদ গোস্বামীর পরিবারের লোকেরা জানান, গত সোমবার সকালে ঘর থেকে বেরিয়ে রমাপদ গোস্বামী জিরিঘাটের উদ্দেশ্যে রওনা দেন, কিন্তু জিরিঘাট থেকে আর ঘরে ফিরে আসেননি রমাপদ গোস্বামী। ঘরে ফিরে আসেননি দেখে পরিবারের লোকেরা ওনার সঙ্গে থাকা মোবাইলে ফোন করেন। ফোন করার পর ওনার মোবাইল সুইচ অফ ছিল। তখন পরিবারের লোকেরা অনেক খোঁজাখুঁজি করেন। খোঁজাখুঁজি করার পর রমাপদ গোস্বামীর কোনো সন্ধান না পেয়ে চিন্তায় পড়ে যান পরিবারের লোকেরা। তখন সঙ্গে সঙ্গে নিখোঁজ হওয়া রমাপদ গোস্বামীর পরিবারের লোকেরা অসহায় অবস্থায় শিলচর সদর থানায় গিয়ে একটি নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করেন। নিখোঁজ সংক্রান্ত মামলা দায়ের করার 4 দিন অতিক্রম হয়ে যাওয়ার পরেও কোনো ধরনের সন্ধান পাওয়া যায়নি রমাপদ গোস্বামীর বলে জানান পরিবারের লোকেরা। সংবাদ মাধ্যমের মধ্য দিয়ে নিখোঁজ রমাপদ গোস্বামীর ছেলে ও স্ত্রী জনগণের কাছে আবেদন করেন, যদি কোনো সহৃদয় ব্যক্তি রমাপদ গোস্বামীর সন্ধান পান তাহলে পরিবারের সাথে যোগাযোগ করার জন্য। আমার বাবা রমাপদ গোস্বামী, শিলচর পুণ্যপাল রোড বিলপার এরিয়া। আজকে 5 দিন হয়ে গেছে। গত সোমবার 31 তারিখ থেকে তাই গড় হয়ে গেছিল জিরিঘাট একটা কাজে যাইতা। জিরিঘাট যাওয়ার পরে কোনো ফোন করি, ফোন সুইচ অফ, কোনো ফোনে কোনো কন্ট্যাক্ট হন না। আজকে 5 দিন হয়ে গেছে, তার কোনো খোঁজ খবর হয় না। তারপরে আমরা মঙ্গলবার গিয়া থানাত গিয়ে একটা এফআইআর দিছি। এফআইআর দেওয়ার পরে শিলচর সদর থানা, শিলচর দেওয়ার পরে তারা কইছে আমরা একটা দিন সময় দাও, আমরা খোঁজ খবর লইয়া। তো আমরা আইছি এফআইআর দিয়া, তারা কইছে যেহেতু একটা দিন সময় আমরা দিয়েছি। পরের দিন আমি আবার গেছি, তারা কইছে খবর লওয়ার, তারা জানাইবো আমরা। তারপরে তো আজকে 5 নম্বর দিন হইয়া আসছে, আমরা কোনো খোঁজ খবর পাইয়ান না। যদি কোনো সুবিধাবান ব্যক্তি যদি আমার বাবাকে দেখতে পান তাহলে আমার নাম্বার দেওয়া থাকবে, আপনারা একটু দয়া করে জানাইবেন মিডিয়ার মাধ্যমে। আজকে 5 দিন। আচ্ছা, কি হইছিল? মানে কিরকম, কোন সময় করতে পারিয়া গেছে? তো সকালে গেছে, সোমবারে সকালে গেছে। একটু জিরিঘাট একটা কাজ আছে, কাজটা করাতে গেছে। এরপরে তো আমরা মোবাইল সুইচ অফ, মানে মোবাইল ফোন করি, মোবাইলও সুইচ অফ দেখায়। আমরা ভাবছি জিরিঘাট জায়গাটা তো তো একটু জঙ্গলি এলাকা, বুধর নেটওয়ার্কে পান না, একটু পরে করবো। পরে করার পর সেম আবার সুইচ অফ। আজকে পর্যন্ত মোবাইলটা সুইচ অফ, কোনো মানে কথাবার্তাও করতে পারি না, পাইছি না। এখন মতো পাইছি না। থানায় তো আমরা সব জায়গায় তারা ইয়ে করছে, তারা আমরা এখন জানাইবো ফোন করিয়া। আজকে মতো তারা আমরা জানাইছেন না। তখন যদি মিডিয়ার মাধ্যমে আপনারা সবাই যদি দেখুন বা কোনো খবর পান, মোবাইল নাম্বার দেওয়া আছে, তাতে জানাইবার লাগে। শিলচর ইটখলায় বিভিন্ন কর্মসূচির মাধ্যমে ব্রহ্মপূজা অনুষ্ঠিত হলো। শিলচর ইটখলায় শুক্রবার ব্রহ্মপুজো অনুষ্ঠিত হলো। ইটখলা বাজার ব্রহ্মপুজো কমিটি এই পুজোর আয়োজন করেছে। এদিন সকাল থেকে শুরু হয় পুজো। এতে প্রচুর ভক্তবৃন্দরা সামিল হন। দুপুরে উপস্থিত ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করা হয়। এ নিয়ে বক্তব্য রাখতে গিয়ে কমিটির কর্মকর্তারা জানান, প্রতি বছর এভাবে পুজোর আয়োজন করা হয়। এতে প্রচুর ভক্তবৃন্দরা সামিল হন বলে জানান তারা। শিলচর রাধামাধব নগর পূজা কমিটির উদ্যোগে বাসন্তী পূজার আয়োজন। বাসন্তী পুজোকে কেন্দ্র করে শিলচরে বারোয়ারি পুজো থেকে শুরু করে মণ্ডপে একদিকে যেমন দর্শনার্থীদের ভিড়, অন্যদিকে বাঙালিদের শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্যকে ধরে রাখার এক অভিনব প্রয়াস বিভিন্ন পুজো প্যান্ডেলে। রাধামাধব নগর পুজো প্যান্ডেল কমিটির কর্মকর্তারা এক অভিনব পদক্ষেপ গ্রহণ করেছেন। মহিলাদের পরিচালিত এই পুজোয় সর্বাবস্থায় বাঙালিয়ানা কখনো রাখার এক অভিনব চেষ্টা। বাসন্তী পুজোর আয়োজনের সাথে সাথে আয়োজন করেছেন সাংস্কৃতিক অনুষ্ঠান এবং এই সাংস্কৃতিক অনুষ্ঠানে ওনারা সর্বাবস্থায় বাংলা গানকে প্রাধান্য দিয়েছেন। শুধু তাই নয়, 100% বাঙালিয়ানা রক্ষার তাগিদে নিজেদের প্রতিষ্ঠিত করতে এবং আগামী প্রজন্মকে বাঙালিদের শিল্প সংস্কৃতি এবং ঐতিহ্য রক্ষা করার প্রয়াস চালিয়ে যাচ্ছেন রাধামাধব নগর বাসন্তী পুজো কমিটি। Yeah.
আমাদের সকল মহিলা পুরুষ আমরা সবে মিলে এই পুজোটা করছি। আর সঙ্গে রয়েছে আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠান, 3 দিন সাংস্কৃতিক অনুষ্ঠান আছে। আজকে ষষ্ঠী ছিল, আজকেও ছিল, কালও আছে, পরশুও আছে, নবমীর দিনও আছে। আর 3 দিন সন্ধেবেলা প্রসাদ বিতরণ করা হবে। আর নবমী দিন দুপুর থেকে সন্ধ্যা অবধি আমাদের প্রসাদ বিতরণ করা হবে। সকলকে অনুরোধ করছি আমাদের পূজায় আসুন, দেখে যান কেমন লাগে। আর আমাদের সাংস্কৃতিক অনুষ্ঠানও আছে, সেখানেও পার্টিসিপেট করুন, কেমন লাগে বলুন, সেটাই। রাধা মাধব নগর বাসন্তী পূজা কমিটির পক্ষ থেকে সকলকে জানাই খুব শুভেচ্ছা। আমাদের 3 দিন বাসন্তী পূজা হচ্ছে, আর সেখানে রয়েছে আমাদের কালচারাল ফাংশন, যেটা সন্ধ্যাবেলা হচ্ছে। আর সন্ধ্যাবেলা আমরা প্রসাদ বিতরণও করা হচ্ছে। সবাই মিলে আমরা করছি সেই পূজাটা। তাই বাঙালি কালচারকে একটু বাড়িয়ে তোলার জন্য আমরা সাংস্কৃতিক প্রোগ্রাম রেখেছি। সেটার জন্য এভরিডে আমাদের প্রোগ্রাম আছে, আজও আছে, সপ্তমীতেও আছে, অষ্টমীতেও আছে, নবমীর দিনও আছে। তো যারা যারা পার্টিসিপেট করতে চান তারা আসতে পারবেন। বরাকে সাড়ম্বরে পালিত হচ্ছে বাসন্তী পূজা মহোৎসব। বাসন্তী পুজো উপলক্ষে এক উৎসবমুখর পরিবেশে মেতে উঠেছে বরাকের বিভিন্ন এলাকা। 4 দিনের এই উৎসবকে ঘিরে পিছিয়ে নেই শহর শিলচরও। বাসন্তী পুজো পালনে সামিল হয়েছেন মহিলারাও। শুক্রবার শিলচর তারাপুরের করিমগঞ্জ রোডে মহিলাদের পরিচালিত পুজোয় শহর জুড়ে বিশেষ চমক সৃষ্টি করেছে। সরকারের দীনদয়াল অন্তর্দয়াল যোজনা তথা ন্যাশনাল আরবান লাইভলিহুড মিশনের অন্তর্গত 140টি আত্মসহায়ক গোষ্ঠীর প্রায় 1400 জন মহিলারা মিলে প্রথমবারের মতো বাসন্তী পুজোর আয়োজন করেছেন। শুক্রবার মহাসপ্তমী উপলক্ষে সকাল থেকেই পুজো মণ্ডপে বিভিন্ন ধর্মীয় অনুষ্ঠানের আয়োজন করেছেন মহিলারা। এদিন মার শ্রীচরণে পুষ্পাঞ্জলি নিবেদন করার পাশাপাশি অঞ্জলি প্রদান, চণ্ডী পাঠ ও যজ্ঞ সহ অন্যান্য বিভিন্ন ধার্মিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। 4 দিনের এই উৎসব উপলক্ষে কথা বলতে গিয়ে আত্মসহায়ক গোষ্ঠীর সভানেত্রী শেলি দেবনাথ সংবাদ মাধ্যমকে জানান, বৃহস্পতিবার মহাষষ্ঠী উপলক্ষে অধিবাসের মাধ্যমে উৎসবের সূচনা করা হয়েছে। শুক্রবার মহাসপ্তমী পুজো শেষে ভক্তদের মধ্যে মহাপ্রসাদ বিতরণ করেছেন আয়োজকরা। আগামীকাল অর্থাৎ শনিবার মহা অষ্টমী পুজো উপলক্ষে মণ্ডপে সন্ধ্যারতি, পূজার্চনা, সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন সহ ধামাল প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। আমরা সব এসএইচজির সেলফ হেল্প গ্রুপ এর সদস্য, আমরা সব সদস্যরা মিলিয়ে আমরা এইবার ফার্স্ট টাইমে আমরা পূজাটা আরম্ভ করছি। আমরা সবরে আমরা মোটামুটি প্রায় এখানেও আমরা 140টা এসএইচজি মিলছি, প্রায় 1400 মেলুক আছে আমরার মধ্যে এটা আমরা করিয়া আমরা সব কিছু লইয়া আমরা পূজাটা করলাম। অনেক বছর স্টার্ট করছি, সামনে আমরা দেখবো কতটুকু এগিয়ে যাইতে পারি, বাকিরা করতে পারি। আর আমরা এটাও আছে যে আমরা সন্ধ্যায় যদি কোনো সাংস্কৃতিক অনুষ্ঠান রাখারও আমরা সিদ্ধান্ত আছে। যদি আমরা এটা করিতে আমরা সাংস্কৃতিক অনুষ্ঠানটা রাখছি, ছোট ছোট বাচ্চারা গান বা ডান্স বা কিছু এটাও আমরা রাখছি। আপনাদের পূজাটা কবে থেকে শুরু হয়েছে, কতদিন চলবে, কি কি আছে এই 4-5 দিনের মধ্যে? আমরা তো আজকে হইল কি সপ্তমীর পূজা, আজকে কালকে অষ্টমী, কালকে মহা অষ্টমীর দিনে আমরা মার্তো পূজা হইব, সঙ্গে আমরা কিছু মহাপ্রসাদ বিতরণ হইব। আজকে সপ্তমী দিনেও মহাপ্রসাদ বিতরণ হইব, নবমী দিনেও আমরা পূজা হইব, পূজা হওয়ার পরে আমরা প্রসাদ বিতরণ হইব বা যজ্ঞ হইব, অনেক কিছু প্রোগ্রাম আছে এখানে হইব। নবমী দিনে গান বাজনা হইব, বাচ্চারা যেমন মায়ের সঙ্গীত এইগুলা হইব আর কি। মহাপ্রসাদ হইব, মেলিকর কিছু ধামাইল প্রতিযোগিতা হইব, এগুলা জিনিস হইব। সমাপ্তি আমরা দশমী দিন 7 তারিখে মহাদশমী হইব, আমরা ওই দিন আমরা মারে বিদায় দিমু। সোমবার দিন এটা হইল গিয়ে আমরা সব মেলুক মিলিয়ে আমরা এখন এসএসজি তো আমরা এমনি সবসময় করলাম, সরকারি অনুদান বা যেগুলো আমরা করতে লাগে এটা আমরা করতেছি। তো আমরা হঠাৎ সব মেলুকরা আমরা হলাম যে মায়ের তো আমরা পূজা করা আমরা দরকার, কোনোদিনও করছি না। তো জানি না প্রথমবারের মতো আমরা এটা আয়োজন করছি, জানি না কতটুকু আমরা সার্থক করতে পারবো। সবার আশীর্বাদ সহযোগিতার প্রয়োজন, তো আমরা চালিয়ে যাচ্ছি। আশা করি যদি আমরা সবকিছু আমরা সাকসেস হয় এইবার, তো নেক্সট ইয়ার আমরা প্রিপারেশন নিব পূজার লাগে। হ্যাঁ, মা বাসন্তী
যে আশ্বিন মাসের যেটা পূজা এটা করার না, এটা এখন পর্যন্ত কোনো সিদ্ধান্ত নিয়েছি না। আমরা ভাবছি মায়ের ওই বাসন্তী পূজা করবো আর হ্যাঁ করার চেষ্টা করবো। এবারে আপনাদের বাজেট কত টাকা বাজেট? বাজেটটা অ্যাকচুয়ালি আমরা এখনো দেখুন মেয়ে লোকের চাঁদা তো এগুলো এখনো কোনো কিছু জানা দেখা যাক যে আমরা সবের সাহায্য যতটুকু হয় আমরা কোনো বাজেটের এখন কোনো টার্গেট নিছি না। মানে মার্কেট থেকে আপনার কোনো চাঁদা নেই? মার্কেট থেকে আমরা উঠে আমরা মহিলারাই আমরা যতটুকু আমরা হেল্প করি হ্যাঁ সব আছে। এটা টুকটাক যারা যদি কেউ ইচ্ছা থাকে আইয়া সহযোগিতা করা, এটা পূজার চাঁদা তো এমন ভাবে কইতে লাগে না। যারা যারা মানে পূজা নিয়ে মানে হিন্দু মানুষ যারা আমরা আছি তারা তো এমনি পূজা পার্বণ ভালো পায়, নিজে জানিয়া যেটা দেয় আমরা গ্রহণ করলাম। আমরা মেইনলি আমরা মেয়ে লোকরাই পূজা এটা। আর কিছু আছে আমরা যেমন পাড়ার ছেলেরাও আছে এখানের ছেলেরাও আমরা সাহায্য করে বা কাজ কর্ম আমরা সাহায্য করে বা কিছু আমরা এই পাড়াপড়শিও আছেন কিছু আমরা এমনিতেই ডাকিয়া পূজার মার কাজে লাগানির লেগিয়া কিছু অনুদান তারা দিচ্ছেন, এইরকমই তারা করছেন আর কি। শেষ করার আগে বিশেষ বিশেষ খবর আরও একবার। বন্যা প্রতিরোধ ও এর প্রভাব প্রশমিত করতে রাজ্য মন্ত্রিসভার উদ্যোগ। প্রতি 10 থেকে 12 কিলোমিটার নদীবাঁধ রক্ষণাবেক্ষণের জন্য 15 জনের যুব বাহিনী গঠনের সিদ্ধান্ত মন্ত্রিসভার। অ্যাম্বুলেন্সের অভাবে প্রসূতির মৃত্যুর ঘটনায় সোনাবাড়ি ঘাটে উত্তেজনা, ভাঙচুর। সাড়ম্বরে শিলচর সহ বরাক উপত্যকায় বাসন্তী পূজার আয়োজন, মহা ধুমধামে উদযাপিত মহাসপ্তমী পুজো। বিটিএন নিউজ এখনকার মতো এ পর্যন্তই। ধন্যবাদ।